ইতিহাসে ভালো নম্বর তুলতে গেলে টেক্সট বইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া অত্যন্ত জরুরি। সবাই কোশ্চেন অ্যান্সার এবং সহায়িকা ফলো করতে করতে টেক্সট বই পড়াটায় অনেক সময় মন দিতে পারে না। তো আজকে আমি ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিছুটা অংশ খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়িয়ে এবং এর থেকে কী কী কোশ্চেন হতে পারে বুঝিয়ে বলবো। তোমরা প্রত্যেকে ভালো করে শোনো এবং দেখো, প্রত্যেকটা লাইন ভালো করে দেখো। আমি প্রথমে পড়াবো ঔপনিবেশিক অরণ্য আইন। এই ঔপনিবেশিক অরণ্য আইনটা কী এবং এটা কেন হয়েছিল এবং এর ফলে কী হয়েছিল। তো প্রথমে তোমরা লাইন বাই লাইন ভালো করে বুঝে নেবে। শুরু করছি। ভারতীয় জনজীবনে অরণ্য সম্পদের প্রভাব অপরিসীম। ভারতীয় জনজীবনে কিসের প্রভাব অপরিসীম? অরণ্য সম্পদের। তাই সরকার 1855 খ্রিস্টাব্দে ফরেস্ট চার্টার পাশ করে ভারতে অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ জারি করে। তাহলে যদি কোশ্চেন করে ফরেস্ট চার্টার পাশ হয় কত সালে? 1855 সালে। তারপর 1864 খ্রিস্টাব্দে ফরেস্ট ইন্সপেক্টর জেনারেল রূপে জার্মান বন বিশেষজ্ঞ ডায়ারটিক ব্রান্ডিস নিযুক্ত হন এবং পৃথক বন দপ্তর গঠনের মাধ্যমে যথেচ্ছভাবে গাছ কাটা, পশু শিকার ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়। যদি কোশ্চেন করে যে ডায়ারটিক ব্রান্ডিস ফরেস্ট ইন্সপেক্টর জেনারেল রূপে কবে নিযুক্ত হন, উত্তর হবে কত সালে? 1864 সালে। এবং তিনি গাছ কাটা, পশু শিকার এগুলো কি নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। এরপর সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন প্রণয়ন করেন। যদি কোশ্চেন করে যে প্রথম ভারতীয় অরণ্য আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়, উত্তর হবে কত সালে? 1865 খ্রিস্টাব্দে। এই আইন অনুসারে ভারতীয় অরণ্যভূমিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর সংরক্ষিত অরণ্য, 2 নম্বর সুরক্ষিত অরণ্য, আর 3 নম্বর গ্রামীণ অরণ্য। তাহলে যে অরণ্য আইন পাশ হলো, এর ফলে অরণ্য ভূমিকে কয় ভাগে ভাগ করা হলো? 3 ভাগে। নামগুলো মনে রাখতে হবে। 1 নম্বর সংরক্ষিত অরণ্য, 2 নম্বর সুরক্ষিত অরণ্য, আর 3 নম্বর কি? গ্রামীণ অরণ্য। এই আইনকে আরও দৃঢ়ভাবে বলবৎ করতে 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়। তো যদি কোশ্চেন করে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয়, উত্তর 1878 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে তৃতীয় অরণ্য আইন পাশ করে অরণ্য সংক্রান্ত অপরাধ ও শাস্তিকে আরও কঠোর করা হয়। তাতে আদিবাসীরা, এই যে অরণ্য আইন পাশ করা হলো, এর ফলে কাদের সমস্যা হয়ে গেল? আদিবাসীদের, যাদের অরণ্যকে নির্ভর করে যাদের রোজগার, তাতে আদিবাসীরা আরও বেশি সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। অর্থাৎ অরণ্য আইন যখন বলবৎ হয়, তারা লুকিয়ে লুকিয়ে এই যে অরণ্যের ওপর অরণ্যের কাঠ বা পশু শিকার এগুলো তারা চালাতে থাকে। আদিবাসীরা আরও বেশি সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। সরকার 1871, 1911 ও 1924 খ্রিস্টাব্দে আলাদাভাবে ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট পাশ করে। তাহলে সরকার ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট আলাদাভাবে কত কত সালে পাশ করে? 1871, 1911 আর 1924 খ্রিস্টাব্দে। অরণ্য আইনের জন্য বহু উপজাতির দীর্ঘদিন থেকে ভোগ করা নিষ্কর জমির স্বত্ব হারাতে হয়। তারা দীর্ঘদিন ধরে যে নিষ্কর জমিকে ভোগ করে আসতো, তারা সেই স্বত্বটা অরণ্য আইনের দ্বারা কি তারা হারাতে আরম্ভ করে। এর ফলে কি হয়? আদিবাসী জনগণের অসন্তোষ ও প্রতিক্রিয়ার একটা বড় কারণ ঔপনিবেশিক অরণ্য আইন। তাহলে ঔপনিবেশিক অরণ্য আইনের ফলে কাদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা যায়? মেনলি এটা হচ্ছে আদিবাসী জনগণের ওপর। এই আইনের ফলে সংগঠিত কৃষির সূচনা হয়। তাহলে কোন আইনের ফলে সংগঠিত কৃষির সূচনা হয়? এটা ঔপনিবেশিক অরণ্য আইন। উপজাতি জনগণ অরণ্যের অধিকারের দাবি করে নিজেদের এলাকা থেকে বহিরাগত দিকু, ব্যাকেটে শত্রু দিয়েছে, দিকুর শত্রু বলা হচ্ছে এদেরকে। তাহলে তাদের এলাকা থেকে বহিরাগত দিকুদের বিতাড়িত করতে চাইলে
ব্রিটিশ জমিদার মহাজনরা প্রবল প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাহলে যদি এখান থেকে কোশ্চেন করে দিকু কাদের বলা হয়, তোমরা লিখবে বহিরাগত ব্যবসায়ী, মহাজন ও ইংরেজদের দিকু বলা হয়। এবার আমরা পড়ব বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী, এ সম্পর্কে আমরা জানব। তো ভালো করে সবাই দেখো, ব্যুৎপত্তিগত দিক থেকে বিচার করলে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে কিছু তফাৎ চোখে পড়বে। প্রথমে জানতে হবে বিদ্রোহ কী। বিদ্রোহ কথাটি বি এবং দ্রোহ থেকে এসছে। তো প্রথমে যেটা যে বি, এই বি এর অর্থ হলো বিশিষ্ট রূপে, এবং দ্রোহ শব্দের অর্থ হচ্ছে হিংসা করা, অর্থাৎ বিশিষ্ট রূপে হিংসা করা, এটার মানে হচ্ছে বিদ্রোহ। তো কোনো কিছুর বিরুদ্ধে রাগ ও হিংসা জমতে জমতে তা একসময় বিদ্রোহে পরিণত হয়। কোনো কারণে পুঞ্জীভূত অশান্তি দীর্ঘদিন ধরে মনের মধ্যে দানা বেঁধে তা বিভীষিকাময় বিদ্রোহের রূপ নেয়। অত্যাচার, অবিচার, শোষণ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার প্রতিবাদে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ আন্দোলনের এক বিশেষ ছোট পর্বরূপে কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কারণে, নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী শুরু করে থাকেন। যেমন উদাহরণ কি জানি আমরা, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ ইত্যাদি। কিন্তু কিভাবে বা কী কারণে বিদ্রোহ শুরু হয় সেটাই হলো অভ্যুত্থান বা উত্থান, অর্থাৎ বিদ্রোহের কারণ যেটা জানিয়ে থাকে তাকে বলা হয় অভ্যুত্থান। তাহলে আমরা বিদ্রোহ কি জানলাম এবং অভ্যুত্থান কি জানলাম। এই যে অভ্যুত্থান শব্দটি কী থেকে এসে থাকে জানতে হবে। অভ্যুত্থান হচ্ছে অভিযোগ উত্থান করে অভ্যুত্থানটা হয়েছে, যার অর্থ কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদ্রোহী হয়ে ওঠা। তাই অভ্যুত্থান হলো বিদ্রোহের পূর্ব শর্ত এবং তাদের মধ্যে পরম্পরাগত সম্পর্ক রয়েছে। তাহলে বিদ্রোহ এবং অভ্যুত্থানের মধ্যে কি একটা পরম্পরাগত সম্বন্ধ রয়েছে। বিদ্রোহ কী কারণে ঘটলো তাকে বলা হয় অভ্যুত্থান। যেমন ভারতে পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্তের অভ্যুত্থান, জাতীয়তাবাদের অভ্যুত্থান বা জন্ম ইত্যাদি। আবার আমরা যদি বিপ্লব কথাটি জানি, তো বিপ্লব কথাটি বি যোগ প্লব, অর্থাৎ বিশেষভাবে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন। যখন বিশেষভাবে হঠাৎ করে যখন খুব বড় পরিবর্তন হয় তখন আমরা কি বলি, বিপ্লব বলি। বি অর্থে কি, বিশেষ, বি অর্থে বিশেষ, আর প্লব কথার অর্থ কি, লাফ দেয়া। লাফ দেয়া মানে হঠাৎ করে হয়ে যাওয়া, তাই না। এই বিপ্লব বিদ্রোহ এবং অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত। বিদ্রোহ ও অভ্যুত্থানের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন না ঘটলে বিপ্লবের প্রয়োজন হয়। যদি বিদ্রোহ এবং অভ্যুত্থানের ফলে বড় ধরনের পরিবর্তন না ঘটে তাহলে কি হয়, এই বিপ্লবের প্রয়োজন হয়। বিদ্রোহ বা অভ্যুত্থানের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে বৃহত্তর পটভূমিকায় বিপ্লবের জন্ম হয়। অর্থাৎ বিপ্লবের জন্ম কখন হয়, বৃহত্তর পটভূমিকায় হয়, সংকীর্ণ গণ্ডি পেরিয়ে বিপ্লবের জন্ম হয়। যেমন উদাহরণ কি, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, রুশ বিপ্লব এবং ভারতের সশস্ত্র বিপ্লব ইত্যাদি। এখান থেকে প্রশ্ন হতে পারে বিদ্রোহ কথাটি কী থেকে এসেছে, বিদ্রোহ কাকে বলে, বিদ্রোহের উদাহরণ, অভ্যুত্থান কথাটি কী থেকে এসেছে, অভ্যুত্থান কাকে বলে, বিপ্লব কাকে বলে, বিপ্লবের উদাহরণ। এবার আমরা জানব চুয়ার কি। জঙ্গলাকীর্ণ চুয়ার অধ্যুষিত অঞ্চলকে ইংরেজরাই নাম দিয়েছিল জঙ্গলমহল। অর্থাৎ জঙ্গলমহল কি, যে চুয়ার অধ্যুষিত অঞ্চল, এবং এর নামকরণ কারা করেছিল, ইংরেজরা। চুয়ার শব্দটির আবিধানিক অর্থ হলো দুর্বৃত্ত ও নীচ জাতি। কোশ্চেন আসতে পারে চুয়ার শব্দের আবিধানিক অর্থ কি, তোমরা লিখবে কি, দুর্বৃত্ত ও নীচ জাতি। এক ইংরেজ লেখকের তর্জমা অনুযায়ী বাঁকুড়া, মেদিনীপুর ও মানভূমের ভূমিজ আদিবাসীদের বলা হয় চুয়ার। তাহলে চুয়ার কোন এলাকার আদিবাসীদের বলা হয় জানতে হবে, বাঁকুড়া, মেদিনীপুর ও মানভূমের ভূমিজ আদিবাসীদের চুয়ার বলা হয়। এরপর আমরা জানব রংপুর বিদ্রোহ নিয়ে।
তো রংপুর বিদ্রোহের নেতা ছিলেন শেখ নুরুল উদ্দিন এবং ধীরাজ রঞ্জন। এই বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? জমিদার তথা প্রজাদের ওপর উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ, সময় মতো রাজস্ব প্রদানে ব্যর্থ জমিদার বা প্রজাদের ওপর অনেক সময় নানা রকম অত্যাচার চালানো হতো। খাজনা অনাদায়ে ওই অঞ্চলের কিছু মহিলা জমিদারের জমিদারি স্বত্ব কিনে নেওয়া হয় অতি সামান্য মূল্যে, অর্থাৎ খাজনা দিতে পারেনি বলে ওই অঞ্চলের কিছু মহিলা জমিদারের কী হয়, জমিদারি কিনে নেওয়া হয় অতি সামান্য মূল্যে। 1783 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে, 1783 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি রংপুরের সাকিনা, ফতেপুর, কাজিরহাট ও ডিমলা অঞ্চলের কৃষকরা সমবেত হয়ে নুরুল উদ্দিনের নেতৃত্বে তেপাক গ্রামে একটি স্বাধীন স্থানীয় সরকার গঠন করে। এবার আমরা জানব কোল বিদ্রোহ সম্পর্কে। তো কোল বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভালো করে বুঝবে এবং ঘটনাটা ভালো করে জানবে। বিহারের অন্তর্গত ছোটনাগপুরের ওরাও, মুন্ডা, হো প্রভৃতি কোল সম্প্রদায়ের মানুষ বসবাস করত। অর্থাৎ কোল সম্প্রদায়ের কিছু কিছু কোল সম্প্রদায়ের নাম ওরাও, মুন্ডা, হো প্রভৃতি কিসের অন্তর্গত? কোল সম্প্রদায়ের অন্তর্গত। এরা বসবাস করত কোথায়? ছোটনাগপুরে। এবং এটি কোথায় অবস্থিত? বিহারের অন্তর্গত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর কোল উপজাতির ওপর জমিদার ও মহাজন শ্রেণীর অত্যাচার বাড়তে থাকলে কোলরা বিদ্রোহের পথ বেছে নেয়। তাহলে কোলরা কেন বিদ্রোহের পথ বেছে নেয়? কারণ তাদের ওপর জমিদার এবং মহাজনদের কি অত্যাচার সীমা ছাড়িয়েছিল। এবার বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানব 1831 খ্রিস্টাব্দে প্রকৃত কোল বিদ্রোহে শুরু হয়। কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে প্রকৃত কি কোল বিদ্রোহে শুরু হয়। নেতার নাম কী ছিল কোল বিদ্রোহের? বুদ্ধ ভগত, জোয়া ভগত, বিন্দ্রাই মাংকি, সুইমুন্ডা প্রমুখ এই বিদ্রোহের নেতা ছিলেন। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোল বিদ্রোহের নেতার নামগুলি কি? উত্তর তোমরা বললে বুদ্ধ ভগত, জোয়া ভগত, বিন্দ্রাই মাংকি, সুইমুন্ডা। পরের লাইনে তোমরা দেখো যে বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল। মানভূম, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামৌ, ছোটনাগপুর প্রভৃতি স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 2 বছর ধরে বিদ্রোহীরা জমিদার, জোতদার, মহাজন, মজুদ্দার ও ইংরেজ কর্মীদের বিরুদ্ধে লড়াই চালায়। কত বছর ধরে লড়াই হয়েছিল? 2 বছর ধরে। এই আন্দোলনের কারণ হলো হিন্দু, মুসলিম ও শিখ মহাজনদের জমির ইজারা লাভ ও উচ্চ হারে খাজনা আদায়ের বিরোধিতা করা। এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হল সংঘবদ্ধ গণ অভ্যুত্থান। গ্রামে গ্রামে তীর ধনুক বিলি করে মানুষকে মহাজন, ইজারাদার ও সরকারের ত্রিমুখী শোষণের বিরুদ্ধে এক হতে আহ্বান জানাতে বলা হয়। তাহলে কি জানা গেল? যে গ্রামে গ্রামে কি করেছিল? তীর ধনুক বিলি করে প্রতিটা মানুষকে উৎসাহ জুগিয়েছিল এবং বলেছিল যে একজোট হয়ে লড়াই করতে হবে এবং মহাজন, ইজারাদার বা সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে একসঙ্গে। তো তার আহ্বান জানাতে বলা হয়েছিল এই কোল বিদ্রোহে। এবং আরও কিছু বলা হয়েছিল যে অত্যাচারী মহাজনদের দেখা মাত্র ধরে এনে দেবতার সামনে বলি দাও। মেজর সাদারল্যান্ড বলেন, সরকারের বিরুদ্ধে কোলদের অসন্তোষের প্রধান কারণ হল উচ্চহারে ভূমি রাজস্ব ও নতুন ইজারা ব্যবস্থার প্রবর্তন। এটাই অসন্তোষের মূল কারণ। কোলদের আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করে বেন্টিংকে নির্দেশে পাটনা ও দানাপুর থেকে ব্রিটিশ সেনাবাহিনী এসে কোল বিদ্রোহকে দমন করে। তাহলে বেন্টিংকে নির্দেশে কোথা থেকে? পাটনা ও দানাপুর থেকে ব্রিটিশ সেনাবাহিনী এসেছিল এবং কোল বিদ্রোহ কী করেছিল? দমন করেছিল। এই সময় প্রায় 10,000 কোল বিদ্রোহীদের বেশিরভাগই মারা যায় এবং বহু নরনারী, শিশু ও সাধারণ মানুষও ব্রিটিশ সেনার হাতে মারা যায়। 2 বছর ধরে চলতে থাকা এই বিদ্রোহ শেষে ব্যর্থ হয়, অর্থাৎ 1831 থেকে 32 সালে কোল বিদ্রোহ সমাপ্ত হয় এবং কোল বিদ্রোহ কি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার মূল্যায়ন। নির্মম সরকারি দমননীতির ফলে বিদ্রোহ ব্যর্থ হয়। ব্যাপক গণহত্যা ও অগ্নিক সংযোগের ঘটনা ঘটে। ব্রিটিশরা অস্ত্রশস্ত্র ও কিছু সামরিক সরঞ্জাম তৈরির প্রয়োজনে কামার ও ছুতরদের ওপর কোনো আঘাত করেনি।
কলকাতা, পাটনা, দানাপুর, সম্বলপুর ও বেনারস থেকে প্রেরিত সৈন্যদের সাহায্যে ক্যাপ্টেন উইলকিনসন ও তার গোলন্দাজ বাহিনী ধনুক বল্লমধারী কোলদের বিধ্বস্ত করেন। 1833 খ্রিস্টাব্দে বিদ্রোহের তীব্রতা কমে গেলেও কোলদের অসন্তোষের আগুন 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রজ্বলিত ছিল। অর্থাৎ 1833 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের তীব্রতা কমে গেছিল, কিন্তু এই তীব্রতা প্রজ্বলিত ছিল কত সাল পর্যন্ত? 1837 সাল পর্যন্ত। সরকার কোলদের শান্ত করতে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি সংরক্ষিত এলাকা কোলদের জন্য সৃষ্টি করে। অর্থাৎ কোলদের শান্ত করার জন্য সরকার কোন সংরক্ষিত এলাকা সৃষ্টি করে? উত্তর কী হবে? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি সংরক্ষিত এলাকা সৃষ্টি করে। ব্রিটিশ নিয়মকানুন প্রত্যাহার করে কোলদের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। এছাড়া বেদখল হওয়া জমির স্বত্ব কোলদের স্বার্থে প্রত্যাহার করে অসৎ মহাজন ইজারাদারদের বিতাড়িত করা হয়। সুযোগ্য নেতার অভাব, আঞ্চলিক সীমাবদ্ধতা, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সমর্থনের অভাব ও বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের অভাবে কোল বিদ্রোহ ব্যর্থ হয় বলে অনেকে মনে করেন। অর্থাৎ লাস্ট কি বললাম, যে এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ কি? যে সুযোগ্য নেতার অভাব, আঞ্চলিক সীমাবদ্ধতা, একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল বিদ্রোহটা, ছড়িয়ে পড়েনি, এবং শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সমর্থনের অভাব। অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ এদেরকে সমর্থন সেমনভাবে করেন। এবং লাস্ট যেটা বললাম, যোগাযোগের অভাব, অর্থাৎ যে কোনো বিদ্রোহ করতে গেলে প্রতিটা বিদ্রোহের মধ্যে কি যোগাযোগের একটা বন্দোবস্ত লাগে, কিন্তু কোল বিদ্রোহ কী হয়? যোগাযোগের অত্যন্ত অভাব ছিল, ফলে কোল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে অনেকে মনে করেন। জেনে রাখবে, এই কোল বিদ্রোহ প্রথম শুরু হয় রাঁচিতে। তো তোমরা ভিডিওটা বেশ কয়েকবার বারে বারে দেখো, আশা করি কয়েকবার দেখলেই তোমাদের ঘটনাগুলো মুখস্থ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই।